সেখানে আমার এক বন্ধুর বাসায় রাতটা আপনাদের রাখতে পারি। পরদিন দেখে শুনে অনায়াসে একটা ব্যবস্থা করে দিতে পারবো। স্থানটা আমার বিশেষ পরিচিত। কারো বাসায় উঠবার ইচ্ছা আদৌ নেই। দোকান দেখিয়ে দেবেন, সেখানেই রাত কাটাবো। পরদিন বাসা খুঁজে নেবার ভার আমার নিজের। লোক সংসর্গে থাকতে আমি নারাজ। শুভেচ্ছা বন্ধুরা, এক রাশ শুভেচ্ছা আর ভালোবাসা। আমি অর্পিতা, আর আপনারা শুনছেন এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, শুরুতেই একটা ছোট্ট অনুরোধ। এখনও যারা এক ব্যাগ গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলি, আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। উৎসাহ পাব এগিয়ে চলার। এক ব্যাগ গপ্প চ্যানেলে আপনি শুনতে পাবেন এমন কিছু ভালো লাগা গল্প, যে গল্পকে জড়িয়ে ধরে বাঁচা যায় আজীবন। আজ পড়ব শ্রদ্ধেয়া কথাসাহিত্যিক হেমলতা দেবী রচিত একটি ছোট গল্প, চলাচল। গল্প পাঠ করছি আমি অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন মোনালিসা। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। শুরু করছি শ্রদ্ধেয়া লেখিকা হেমলতা দেবী রচিত একটি ছোট গল্প, চলাচল। গ্রামের মেঠো পথটির পূব দিকের মোড়ের মাথায় একখানি মুড়ি মুড়কির দোকান। সকাল থেকে দোকানে খরিদ্দারের ভিড় খুব বেশি। মানুষগুলি সার করে দোকানখানা ঘিরে দাঁড়ায়। কিসের দোকান, কে বেচে, কি বেচে, দূর থেকে চোখে পড়ে না কারো। পাশাপাশি লম্বা দুটো বাঁশ পুঁতে উঁচুতে একটা সাইনবোর্ড টাঙানো, তাতে লেখা গ্রাম্য জলপানের দোকান। এতেই লোকে বোঝে যে দোকানটিতে গ্রাম্য ধাঁচের জলখাবার পাওয়া যায় কিনতে। ভিড় ঠেলে ভিতরে ঢুকলে দেখা যায় চিঁড়ে, মুড়কি, খই, ছোলা ভাজা, বাতাসা, বেগুনি, ফুলুরি, মুড়ির চাকতি, ছোলার চাকতি, খইয়ের নাড়ু, নারকেলের ছাপা, চিনি দিয়ে পাক করা চীনের বাদাম প্রভৃতি সস্তা দরের রকমারি জলপান সার করে সাজানো কেনেস্তারাগুলিতে রাখা। নমুনাস্বরূপ মাটির ছোট কয়েকটা গামলায় অল্প করে জিনিসগুলি রাখা আছে সামনে, খরিদ্দারের চোখে পড়ার জন্য। পাতলা একখানি পরিষ্কার পুরানো কাপড় দিয়ে গামলার মাথাগুলি ঢাকা, যেন মাছি না বসে। দোকানের ব্যবস্থা দেখলে মনে হয় নেহাত পাড়া গেঁয়ে ব্যাপার নয়। শহরের কোনো সমজদার লোক এসে যেন গাঁয়ের মাঝে দোকান খুলেছে, গ্রামবাসীদের পরিপাটি করে পরিচ্ছন্ন খাবার খেতে শেখাতে। আজকাল দোকানে দুপুরে ভিড় হয় আরও বেশি। জমিদার বাবুর বিয়ে, প্রাসাদ তুল্য বাড়িখানা তার আগাগোড়া মেরামত হচ্ছে। মিস্ত্রি মজুর খাটছে অসংখ্য। মেঠো পথে খোয়া ফেলে পাকা রাস্তা তৈরি হচ্ছে যেন মোটর যাতায়াত করতে পারে। তাতেও কুলি খাটছে কম নয়। তারা সবাই দুপুরে ছুটি পেলে জল খাবার কেনে এই দোকানে। দোকানখানা কার কেউ জানে না, দোকানদারকে কেউ কখনো দেখেনি। একটি 8 বছরের ফুটফুটে সুন্দর মেয়ে দোকানের মাঝখানে একটি চ্যাপ্টা টুলে বসে সকাল থেকে জলপান বেচে। ওইটুকু মেয়ে জিনিস দিয়ে পয়সা গুনে নেয় ঠিক, হিসাবে ভুল হয় না কোনো দিন। জিনিস নিয়ে পয়সা দিয়ে সবাই তারিফ করে ফিরে যায়, বলে মেয়েটি চালাক বটে, চাষার ঘরে এমন মেয়ে তো দেখা যায় না। সকলেই ধরে নেয় নিশ্চয়ই মেয়েটি গ্রামবাসী কোনো চাষার হবে। দূরের লোকের এই কথা, গাঁয়ের লোকে জানে কিন্তু এরা কোনো অজানা শহরের মানুষ। বছর 2-3 হলো এই গ্রামে এসেছে। কোন জাত, কোথায় বাড়ি, কেমন স্বভাবের লোক, কে এদের আছে, কেউ তা জানে না। বাড়িতে একটা বুড়ো ঝি আছে,
সেই পাড়ার এদিক ওদিক যায়, হাট বাজার করে, তাকেই লোকে চেনে। পাড়ার সবাই তাকে পয়া মাসি বলে ডাকে। নাম তার প্রয়াগ। সে বেশ মিশুক, সকলের সঙ্গে হেসে কথা কয়, আলাপ করে, তাতে খদ্দের জোটে বেশি। লোকে বলে পয়া মাসির পয়েই দোকানের এত কাটতি। পয়া মাসি বলায় সে খুশি হয় খুব, তাই এই নামটাই তার গায়ে চল হয়ে গেছে। খুকির নাম শিবরানী, বুড়ো ঝি তাকে রানী বলে ডাকে। খুকি তাকে ডাকে ঝি মা বলে। শিবরানীর মা থাকেন বাড়ির ভিতরে, তাকে কিন্তু কেউ কখনো দেখেনি। সকাল থেকে বেলা 10টা নাগাদ খুকি জলপান বেচে, তারপর সে নিয়ে খেয়ে পাড়ার পাঠশালায় পড়তে যায়। কাছেই বৃদ্ধ পণ্ডিত রামতারণ ভট্টাচার্যের পাঠশালা। তাতেই দুপুরবেলা পাড়ার যত ছেলে জড়ো হয়। ভট্টাচার্যি মশাই একাই সব ছেলে ঠেকান। 2-4টি মেয়েও এসে জোটে, সেই সঙ্গে শিবরানীও আসে। দুপুরে দোকানের যত ঝুঁকি সামলায় পয়া মাসি। তার বেচার ঘটা দেখে অবাক হতে হয়, যেন 10 ভুজা হয়ে 10 দিকে সে খদ্দেরের খবরদারি করতে থাকে। আচ্ছা হুঁশিয়ার বুড়ি যা হোক। খুশি হয় কিন্তু সবাই তার ব্যবহারে। হাত 2 লম্বা প্রকাণ্ড এক বড় বাঁটের হাতায় জলপান তুলে ঢেলে দেয় সে খদ্দেরের কাপড়ে, চুপড়িতে। প্রত্যেকবারেই না চাইতে 2টি বেশি দিয়ে দেয়, তাতেই লোকের মন কেড়ে নেয় এতখানি। বাহাদুরি আছে। দোকানের নাম জেনেছে সবাই, চিনিয়ে দিতে হয় না কাউকে। কাজের চাপ দেখে সম্প্রতি একটা ছোকরা চাকর রাখা হয়েছে পয়া মাসির হাতের তলায় থেকে ফরমাস খাটবে বলে। জমিদার রূপেন্দ্র নারায়ণ রায়, নব্য যুবা, বয়স 23 বছর, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের বিএ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। নাবালক থাকতেই বাপ স্বর্গগত, নিজেই এখন জমিদারির মালিক। বছর 2 হল সাবালক হয়ে জমিদারি হাতে পেয়েছেন। খরচে হাত, শখ অনেক রকম। মায়ের অভিভাবকত্বে ও দেওয়ানজির তত্ত্বাবধানে রূপেন্দ্র নারায়ণ মানুষ হয়েছেন। তাদের তাবে থাকায় তখন টাকা জমে গেছে অনেকটা। এখন খরচের পালা পড়েছে। মা দেওয়ানজি ঠেকাতে পারেন না সহজে। সামনে কিছুটা খাতির রেখে চললেও কলকাতায় গিয়ে বাবু খরচ করে আসেন খুব। বিবাহ দেওয়ার জন্য মা খুব ব্যস্ত, দেওয়ানজি ততোধিক। ব্যয়ের ঘরের অঙ্কটা প্রতি মাসে তাঁরই চোখে পড়ে স্পষ্ট করে। গিন্নিমা ভয় পাবেন ভেবে কথাটা তাঁর কানে তোলেন না। কখনো কখনো আভাসে ইঙ্গিতে একটু জানিয়ে দেন মাত্র। বলেন, মা, রাজাবাবুর বিয়ে দিয়ে বৌরানী ঘরে আনুন, মা লক্ষ্মী বাঁধা থাকবেন। কর্মচারী চাকর বাকর সবাই ছোট থেকে রূপেন্দ্র নারায়ণকে রাজাবাবু বলে ডাকে। দেওয়ানির কথা শুনে মা উতলা হয়ে ওঠেন আরও বেশি। ছেলের শখ গ্র্যাজুয়েট মেয়ে বিয়ে করবেন হাল ফ্যাশনের। সেকেলে মেয়ে সেকেলে বউ তার মোটেই পছন্দ নয়। 1000 মেয়ে দেখা হচ্ছে। বন্ধুদল নিয়ে তিনি নিজেই মেয়ে দেখে আসেন, মনে ধরে না কাউকে। কলকাতার ডাক্তার নরেশচন্দ্র বসুর মেয়েকে দেখতে গিয়ে চোখ ফেরাতে পারলেন না। দীপ্ত উজ্জ্বল শ্যামল রঙে অজন্তা চিত্রের ছাদে কাটা, যেন ছাঁচে ঢালা মাধুরী ভরা মুখখানি। মুহূর্ত দৃষ্টিতে মন হরে নেয় সবটা। বয়স 19, কলেজে বিয়ে পড়ে। সঙ্গে ছিলেন দেওয়ানজি। রূপেন্দ্র নারায়ণের ইঙ্গিতে তৎক্ষণাৎ পাকা কথা দেওয়া হলো। নাম জানা গেল মঞ্জু মালিকা। রূপেন্দ্র নারায়ণের মনখানাতে যেন সঙ্গীতের ঝর্ণা ঝরে পড়ল নাম শোনার সঙ্গেই। মঞ্জুর বাপ হাতে পেলেন স্বর্গ। জমিদার জামাই, বিয়ে পাশ, রূপে দি কালো। দিন স্থির করবেন গিন্নিমা, একথা জানিয়ে দেওয়ানজি পাত্রদল নিয়ে বাড়ি ফিরলেন। অবিলম্বে দিন স্থির।
বিবাহের উদ্যোগ আয়োজন চলতে লাগলো উভয় পক্ষের। ডাক্তারবাবু মধ্যবিত্ত গৃহস্থ, খরচ করতে পারবেন না বেশি। পাত্রপক্ষে লক্ষ টাকা ব্যয় ধার্য হয়েছে। জমিদার বাড়ি ধুমধাম লেগেছে বেজায়। রাস্তাঘাট পাকা করা, বাড়িঘর মেরামত আগেই হলো শুরু। গহনা কাপড় কেনার ধুমও কম নয়। গিন্নিমা ব্যস্ত সারাক্ষণ। সন্দেশ, মিঠাই, দই, ক্ষীরের বায়না দেওয়া হলো কলকাতার বড় দরের ভিয়েনকর ও স্বর্গীয় কর্তার আমলের ঘোষপাড়ার নিতাই গয়লাকে ডেকে। জেলে, কলু, মালি ও গেঁয়ো ময়রার দল আনাগোনা করছে বাড়িতে। মন ওজনের মাছের বায়না জেলে, কলু, তেলের, গেঁয়ো ময়রা, চিঁড়ে, মুরকি ও মালি নিচ্ছে ফুলমালার বায়না। নহবতখানায় নহবত বসবে। কলকাতা থেকে কনসার্ট ব্যান্ডের দলও আসবে। অভিনয়ও হবে একদিন, বাদ যাবে না কিছুই। জমিদার বাড়িতে হই হই রই রই ব্যাপার। দারোয়ানের সর্দার গোপাল সিংয়ের সোনার কণ্ঠি, রাজাবাবুকে মানুষ করা পুরনো ঝিয়ের হাতের অনন্ত গলার হার গড়াতে গেছে। একটা করে সোনার আংটি পাবে নাকি সকল চাকর, সঙ্গে নূতন কাপড় তো আছেই। বৌরানী আসার দিন স্টেশন থেকে জমিদার বাড়ি পর্যন্ত বাঁধা রোশনাইয়ে আলো করা হবে সারা পথটি। এমনতর ধুমের বিয়ে গাঁয়ের লোক কোনো দিন দেখে নাই। এমন পরিরাজ্য কল্পনার খবর তারা কানেও কখনো শোনে নাই। গ্রাম শুদ্ধ সকলেই উন্মুখ, উৎসুক, উতলা। পথের দুধারে রঙিন কাগজ আঁটা, পাতার লতা জড়ানো বাঁশের খুঁটি, 20 হাত অন্তর পোঁতা। তার ফাঁকে ফাঁকে আলো জ্বালা খাস গেলাসের ঝাড় আলোকসজ্জায় চোখ ধাঁধিয়ে দিচ্ছে। জমিদার রূপেন্দ্র নারায়ণ বিয়ে করে বউ নিয়ে বাড়ি ফিরছেন সেই পথে। ঝাঁকে ঝাঁকে বাজি পড়ছে, হাউই উঠছে শাঁ শাঁ শব্দে আকাশ চমকে দিয়ে। সদ্য ফোটা সাদা পদ্ম ও বড় বড় পাহাড়ি গোলাপে কেয়ারি সাজানো বরের মোটর চলছে ধীর গতিতে আগে আগে। রূপার গিলটি করা বউয়ের পালকি পিছু পিছু। সেদিনের উৎসব সমারোহ যে দেখল সে আর ভুলল না। রূপকথার কাহিনীর মতো এর গল্প মুখে মুখে ছড়িয়ে পড়ল গ্রাম থেকে গ্রামান্তরে। 6 বৎসর কেটে গেছে। জলপানের দোকানখানি আগের মতোই গ্রামের লোককে জলপান যোগায়। আজকাল শিবরানী দোকানে বসে না, বড় হয়েছে। বুড়ো ঝি ছোকরা চাকর পালা করে জিনিস বেচে। শহরের লোকদের ইদানিং এই গ্রামে আনাগোনা বেড়েছে আগের থেকে। জমিদারবাবু অনেক রকম শহুরে ব্যাপার গ্রামে এনে ফেলেছেন। সময় সময় সস্তা দরের সার্কাস, বায়োস্কোপের দল গ্রামবাসীদের আমোদ দিতে ও তামাশা দেখাতে আসে শহর থেকে। কুটির শিল্প, স্বাস্থ্যোন্নতি, ম্যালেরিয়া নাশ, সমবায় আন্দোলন, নারী জাগরণ এই সম্বন্ধে বক্তৃতা দিতে প্রচার বিভাগের বক্তারাও এসে থাকেন বছরে অনেকবার। তাঁরা শহুরে খাবার পছন্দ করেন। জলপানের দোকানখানাতে আজকাল তাই আলুর দম লুচিরও আমদানি দেখা যায়। শিবরানীর মাকে বলে বুড়ো ঝি এই ব্যবস্থা করেছে। শহর ফেরা গ্রামের লোক শহুরে খাবার খেতে শিখে পয়ামাসিকে ফরমাস করে লুচি কচুরির। লাভের সংখ্যা বেশি বুঝে পয়ামাসি সেদিকেও মনোযোগ দেয়। মা মেয়ে দুজনেই আজকাল জলপান তৈরির কাজে লাগে, তাতে জিনিস জোগানো যায় বেশি। দুপুরে কাজ সেরে মা মেয়েতে বসেছে মাদুর পেতে দাওয়ায়। শিবরানী বলল, মা, বাবা এখন কোথায়? কোনো রকমে তার সন্ধান পাওয়া যায় নাকি? মায়ের বুকে চাপানো বড় একখানা পাথর নাড়া পেয়ে ব্যথা জাগিয়ে তুলল বুকের মধ্যে মেয়ের কথায়। মা বললেন, চুপ কর রানী, ও কথা তুলিসনি। দেওয়ালেরও কান আছে, কি জানি কে শুনে ফেলবে। রানু থামে না, আবার বলে,
বাবা কি কখনো ফিরবেন না মা? আমরা কি চিরদিন এইভাবে কাটাবো? আমার বড় মন কেমন করে তার জন্যে। তাকে কত কাল দেখিনি। মা বললেন, আমাদের মুখ বুজে থাকতে হবে রানী তার সম্বন্ধে। তুই তখন ছোট ছিলি, সবকিছু তো দেখিসনি মা। মেয়ে বললে, ছোট থাকলেও মা, তার চেহারা স্পষ্ট আমার মনে আছে। অন্য কোনো দেশে গেলে তার দেখা পাওয়া যাবে নাকি? চলো না মা, আমরা অন্য কোনো দেশে যাই। ভালো লাগে না একটানা এক জায়গায় থাকতে। মা বলেন, নিষেধ আছে তার। বলে গেছেন, এক জায়গায় স্থির হয়ে থেকো যতদিন আমি না ফিরি। মেয়ে বললে, কবে সে সময় হবে বলো মা? মা বললেন, ধৈর্য হারালে হবে না রানী, তার জন্য আমি চিন্তিত আছি। তোর মনটা এমন করে আর চেপে রাখা যায় না। বউরানী নূতন মেয়ে স্কুল খুলেছেন, সেখানে তোকে পড়াতে পাঠাবো ভাবছি। মেয়ে বললে, আমি পড়তে গেলে এত কাজ তুমি একলা করবে কি করে মা? মা বললেন, কেন, সকাল বিকেলে তুই কতকটা কাজ করে দিবি, স্কুল তো দুপুরে। বউরানীর স্কুল 12টায় বসে, 3টায় ছুটি। গাঁয়ের মেয়েদের সুবিধার জন্য তিনি এই ব্যবস্থা করেছেন। বুড়ো পণ্ডিত রেখেছেন, অঙ্ক শেখায়, বাংলা পড়ায়, ইংরাজি শেখান তিনি নিজে। নূতন একজন ট্রেনিং পাস শিক্ষয়িত্রী এনেছেন শহর থেকে, মেয়ের সংখ্যা বেড়েছে বলে। তুই গেলে তোকে যত্ন করেই পড়াবেন। কালই তোকে পাঠিয়ে দেব তার কাছে। তুই এমন মনমরা হয়ে থাকিস না মা। পরদিন দুপুরে খাওয়া সেরে মা বুড়োঝিকে ডেকে বললেন, প্রয়াগী, রানীকে সঙ্গে করে বউরানীর স্কুলে নিয়ে যা, সেখানে সে ভর্তি হবে। কাল থেকে স্কুলের ঝি আসবে নিতে, তোকে আর যেতে হবে না। শিবরানী ঝি মায়ের সঙ্গে চলল স্কুলের দিকে, বড় খুশি মনে। গ্রাম থেকে ক্রোশ 5-6 দূরে একটা বড় নদী। তার তীরে মনোমতো জায়গা বেছে রূপেন্দ্রনারায়ণ নূতন একখানি বাংলো তৈরি করেছেন, নাম মঞ্জুকুঞ্জ। প্রীতির চিহ্নটুকু আঁকা রয়েছে নামের সঙ্গে পাথরে সোনার অক্ষরে। ঐশ্বর্য ভরা সংসার, আতিশয্য ভরা স্বামীর ভালোবাসা, মঞ্জুমালিকা সুখী সকল দিকে। বাপ মা পরিতৃপ্ত এমন ঘরে, এমন বরে মেয়ে দিয়ে। বিয়ের পর মঞ্জু বাপের বাড়ি একটি রাতও কাটায়নি। ছোট বাড়ি, রাজা জামাইয়ের থাকার অসুবিধা। মোটরে আসে মঞ্জু, স্বামীর সঙ্গে বাপের বাড়ি আসে সকালে, সন্ধ্যায় আবার ফিরে যায়। বাপ মা মেয়ে জামাই চোখে দেখেই সন্তুষ্ট থাকেন। মঞ্জুমালিকার মনটি বড় নরম, যেন রেশমি সুতার গোছা। আশ্রয় নিলে আরাম পাওয়া যায় খুব, বাঁধন নিলে ছেঁড়া যায় না সহজে। সব মনটুকু উজাড় করে ঢেলে দিয়েছে সে স্বামীকে। ভরে গিয়েছে হৃদয়খানা অপূর্ব চেতনায়। ভরা হৃদয়ে মঞ্জু শাশুড়ির সেবা করে, পূজার শয্যা সাজায়, দুপুরের হবিষ্য চড়ায়। খাওয়ার সময় বসে গাওয়া ঘি, নুন, লেবু, দুধ, মিষ্টি এগিয়ে দেয় তার পাতের কাছে পরম যত্নে। শাশুড়ির সেবার কাজটি ছেড়ে মঞ্জুকুঞ্জে যেতে মঞ্জুর মন সরে না। রূপেন্দ্রনারায়ণ ঝোঁক ধরলে যেতে হয়, উপায় কি না গিয়ে? মঞ্জু বলে, মা চলুন না আমাদের সঙ্গে সেখানে, ফাঁকা জায়গা, বড় নদী, দেখলে ভালো লাগতে পারে। বাড়িতে শ্যামসুন্দর বিগ্রহ প্রতিষ্ঠিত। দেবার্চনা ছেড়ে মা এক পাও নড়বেন না। একাদশী, অমাবস্যা, পূর্ণিমা তিথিগুলিতে 2-4 বার মাকে মোটরে নিয়ে গিয়ে মঞ্জু বাংলো দেখিয়ে ও নদীতে স্নান করিয়ে এনেছে। ছেলের শৌখিন বিলাস রুচি ও অপরিমিত ব্যয়বাহুল্যের বহর দেখে মা বিস্মিত হন। ভাবেন, না জানি এ কত টাকার কাজ। তবে এসব ব্যাপারে তার মন বসে না বেশি। শিক্ষিত ছেলের শখের ওজন বোঝা, রুচির বিচার করা তার কর্ম নয়।
তাই ভেবে নিজের দৈনিক অভ্যাসগুলিতে মন দেন বেশি করে। ছেলে বউ নিয়ে সুখে আছে, এতেই তিনি নিশ্চিন্ত। দেওয়ানজির কিন্তু ভরসা ভাঙে গতিক দেখে। এত খরচ, এ যে দেউলে হবার ব্যাপার। রূপেন্দ্রনারায়ণের এক ঝোঁকা মন ঝুঁকে পড়লে একদিকে বাগ মানে না কোনো মতে। তিনি জানেন, মাকে ভক্তি, দেওয়ানজিকে সম্মান, কর্মচারীদের প্রতি সদ্ব্যবহার রূপেন্দ্রনারায়ণের চিরাগত অভ্যাস, বংশের ধারা। তা থেকে তিনি ভ্রষ্ট হন না কখনো। কিন্তু নিজের ইচ্ছার গতি রুখতে পারেন না এক তিলও, কারো কথায়, কোনো কারণে, কারো মুখ চেয়ে। তার ঝোঁকের মুখে পড়লে ঘা খেয়ে ফিরতে হয় সকলকে। দেওয়ানজি তাই খরচের খবর শোনাতে চান না সহজে। বউরানী প্রতি কথাটি নরম সুরে কন, মেজাজ না বিগ্রহে তাই ভেবে। ভালো মেজাজে রূপেন্দ্রনারায়ণ মাটির মানুষ, মায়ের কাছে ছোট ছেলে। নদীর বুকে বোট ভাসানো, শিকারে যাওয়া, বউরানীকে সঙ্গে নিয়ে ঘোড়ায় চড়ে বেড়ানো, শহরের বন্ধু দল নিমন্ত্রণ করে এনে ভোজ খাওয়ানো, দুপুরে তাসের আড্ডা জমানো, তার মঞ্জুকুঞ্জের এলাকায় শখের সরঞ্জাম। রং বেরঙের পাখি ও দামি দামি বিদেশি কুকুর পোষার শখও তার কম নয়। মঞ্জুকুঞ্জে নিত্য নূতন পাখি কুকুরের আমদানি দেখা যায়। 10খানা গাঁয়ের লোক দেখতে আসে রাজাবাবুর শখের মঞ্জুকুঞ্জ। বলে, রাজাবাবুর নজর বটে, তার দৌলতে দেখলুম নূতন কারখানা। বউরানীর শখ মেটাতেও রূপেন্দ্রনারায়ণের কৃপণতা নাই এতটুকু। তার মেয়েদের শেখানো, গ্রামে মেয়ে স্কুল করার ইচ্ছা দেখে তৎপর হয়ে সেই ব্যবস্থাও তিনি করে দিয়েছেন। স্বর্গীয় কর্তার আমলে গ্রামে একটি মাইনর স্কুল বসে। স্কুলটির ভালো রূপ উন্নতি করে তোলার আগেই তিনি স্বর্গে যান। গ্রামের মুরব্বীরা রাজাবাবুকে ধরে পড়ল স্কুলটিকে হাই স্কুল করে দিতে। শোনা মাত্র আবেদন মঞ্জুর। দিল খোলা রূপেন্দ্রনারায়ণের, দিতে বাধে না কিছু কাউকে। কেবল তহবিলের দিকে নজর দেন না কখনো। দেওয়ানজির উপর হুকুম হল, বর্তমান মাস থেকে 100 টাকা মাসিক সাহায্য ও বাড়ি তৈরি সরঞ্জামাদি কেনার জন্য এককালীন 10,000 দিতে হবে। মুরব্বীরা সই করিয়ে বুক ফুলিয়ে চলে গেল। দেওয়ানজির কাছে খবর পৌঁছল টাকা দেওয়ার। প্রমাদ গণলেন দেওয়ানজি। ব্যাংকের খাতায় জমার ঘর ফাঁকা, উপরি ধার টানা হয়েছে বেশ কিছু। নূতন কিস্তির আদায় না হলে নগদে কোনো খরচই চলবে না। কথাটা ফাঁস হলে মনিবের মাথা হেঁট। ভেবে চিনতে বললেন, 3 দিন পরে টাকা পাবে। ওদিকে বউরানিমার মেয়ে স্কুলেও মাসিক 50 টাকা দিতে হবে। সরঞ্জাম সামান্য, 2-100 মিটে যাবে। পাকা বুদ্ধির প্রবীণ দেওয়ান ঠাওরালেন একটা উপায়। পরদিন সকালে গিন্নিমায়ের পূজা জল খাওয়া শেষ হয়েছে খবর নিয়ে হাজির হলেন তার কাছে। বললেন, স্বর্গীয় কর্তার নামে গ্রামের মাইনর স্কুলটি হাই স্কুল করে তোলা হচ্ছে। নগদ 10,000 ও মাসিক 100 টাকা বরাদ্দ হওয়া চাই আপনাদের এই রাজ সরকার থেকে। রাজাবাবুর বড় ছাতি, এ দান তার কাছে যৎ সামান্য। বাপের ছেলে তিনি, সই করেছেন চাঁদার খাতায় খুশি হয়ে। তহবিলে কিন্তু মা টাকা নাই আদৌ। কথাটা কেউ জানতে না পারে, শুধু আপনাকেই শোনালুম। স্বর্গীয় কর্তার নামের কাজ ক্ষুণ্ণ হতে পারে না কোনো মতে। আপনি এর ব্যবস্থা করে দিন। স্বামীর নাম শোনা মাত্র গিন্নিমা উঠে গিয়ে সেকেলে বড় লোহার সিন্দুকটি খুলে তদ্দণ্ডে 10,000 টাকার নোট দেওয়ানজির হাতে গুনে দিলেন। মাসিক টাকার অর্ধেক মা দেবেন, অর্ধেক স্টেট থেকে দেওয়া হবে, ব্যবস্থা হলো। বউরানীকে বলে ঠিক করলেন, আপাতত তার হাত খরচ থেকে মেয়ে স্কুলের টাকা তিনি দিন,
নূতন কিস্তি আদায় হলে সেই টাকা তাকে ফেরত দেওয়া হবে। কাজ হাসিল হল দেওয়ানজির বুদ্ধি কৌশলে। রাজাবাবুর গায়ে আঁচ লাগল না এতটুকু। গ্রামের লোকেরা রূপেন্দ্রনারায়ণের হাই স্কুলের উদ্বোধন সম্পন্ন করল ঘটা করে। জেলার কালেক্টর, ডেপুটি, মুন্সেফ ও আশপাশের ছোট ছোট জমিদার বাবুরা এলেন সদলে। তাদের সাদর আপ্যায়ন, জলযোগের ব্যয় চাপল রাজাবাবুর ঘাড়ে বলাই বাহুল্য। দেওয়ানজি ভাবছেন, খেয়ালের ঝোঁকে খরচ, নিজের মনকে আরামে রাখার উপভোগ্যের নিত্য নূতন পন্থা আবিষ্কার করার চেয়ে এসব কাজ হাজার গুণে ভালো। এতে যদি ধারও হয় তবু সেটা সওয়া যায়। প্রজার টাকা প্রজাই ফিরে পায় অনেকটা, এতে সেটা মঙ্গল। মরিয়া হয়ে ফুঁ দিয়ে টাকা উড়িয়ে দেওয়ার ঝোঁকটা রাজাবাবুর কমে এদিকে ঝোঁক পড়লে তিনি বাঁচেন। এতে আর কতই খরচ হবে। গ্রামে আজ ম্যাজিক লণ্ঠন লেকচার। গ্রাম্য জলপানের দোকানখানার পাশে একটা ফাঁকা জায়গায় শামিয়ানা টাঙিয়ে স্কুলের ছেলের দল লণ্ঠন লেকচারের আয়োজন করেছে। সন্ধ্যার আগেই ছেলেরা জড়ো হয়ে হইচই শুরু করেছে। ছবি দেখায় ছেলেদের মন নেচে ওঠে, স্ফূর্তি জাগে সবার মনে। ছবি দেখতে ও বক্তৃতা শুনতে মেয়েরাও গিয়ে বসে চিকের আড়ালে। শিবরানী সকাল থেকে আবদার ধরেছে সে লেকচার শুনতে যাবে মাকে সঙ্গে নিয়ে। এত বড় মেয়ে একলা পাঠাবেন না মা, সে জানে। শনিবার হাফ স্কুল, বাড়ি ফিরে তাড়াতাড়ি ঘরের কাজ সেরে নিল সে ব্যস্ত হয়ে। ঝিমাকে বলল, সন্ধ্যায় তুই বাড়ি আগলে থাকিস, আমরা লেকচার শুনতে যাব। মা মেয়ে দুজনে গিয়ে চিকের আড়ালে বসলেন। পাবলিসিটি অফিসার শ্রীযুক্ত সুবরেণ্য রায়চৌধুরী এমএ বক্তৃতা দেবেন গ্রাম্য সংস্কার ও কৃষক উন্নতি সম্বন্ধে। লোক জড়ো হয়েছে অনেক, সকলেই শোনবার জন্য উৎসুক। কৃষিবিদ্যায় চৌধুরী মহাশয়ের জ্ঞান বেশ পাকা। বোম্বাই কৃষি কলেজে শিক্ষা পেয়েছেন। তাঁর বলার ভঙ্গিটি নূতনতর, সকলের মনে বসে স্পষ্ট হয়ে, ধারণা করে সবাই সহজে। মা মেয়ে দুজনের বড় ভালো লাগলো বক্তৃতা। অনেক বিষয় জানা গেল কথাগুলি শুনে। বক্তার সুন্দর শ্রীটিও তাদের মনকে টানল তার দিকে। বেশ সুষ্ঠু ভাব। শোনা গেল মাস ছয়েকের জন্য তিনি এই গ্রামের কাজ নিয়ে এসেছেন, গ্রাম সংস্কারে গ্রামবাসীদের সাহায্য করবেন বলে। কাছেই বাসা। পয়ামাসির দোকানে খাবার কিনতে এসেছেন পরদিন দেখা গেল। পয়ামাসি ভাব করে নিল দুদণ্ডে, জেনে নিল তার খাওয়া দাওয়ার অসুবিধা। নিজে কুকারে রেঁধে খান দুপুরে। বিকেলে পয়ামাসির দোকানে রোজ লুচি তরকারি কিনবেন, পয়ামাসি বরাদ্দ করে নিল। লোক পটাতে পটু সে খুব। গায়ে পড়ে বলল, ছোকরা চাকরটা খাবার তার বাড়িতে পৌঁছে দিয়ে আসবে তিনি আসতে না পারলে। আপ্যায়িত হলেন তিনি খুব। একটা ঝঞ্ঝাট থেকে বাঁচলেন। দোকানের খাবার ভালোই, দেখে নিলেন। পাবলিসিটি অফিসারের নাম ছড়ালো অল্প দিনে গ্রামের মধ্যে। ছেলে বুড়ো সকলেই তার নাম জেনে গেল। পসার জমল সব শ্রেণীর লোকের মধ্যে। ছোট জাতের লোকেরা এসে জড়ো হয়ে পরামর্শ চায়। বুদ্ধি দেন তিনি তাদের উন্নতির পথ পাবার। ভদ্র গৃহস্থরা শিক্ষা উন্নতির পরামর্শ নিতে, চাষিরা চাষাবাদের অভাব অভিযোগ জানাতে আসে দলে দলে। কথা কয়ে বাড়ি ফিরতে সময়ে সময়ে তার রাত হয়ে পড়ে বেশ। পয়ামাসির ফরমাস মতো ছোকরা চাকরটা ঘরে গিয়ে খাবার রেখে আসে ডালা চাপা দিয়ে। 2-3 দিন উপর্যুপরি খাবারগুলো ডালা ঠেলে জানালা ডিঙিয়ে বেড়াল এসে খেয়ে গেছে দেখে সকালে দোকানে গিয়ে পয়ামাসিকে তিনি বললেন, আজ 3 দিন আমার কপালে রাতের খাবার জুটছে না। রাতে ফিরে শুধু একটু চা তৈরি করে খেয়ে শুয়ে পড়ি।
সকালে আসতে পারিনে কাজের চাপে। কি ব্যবস্থা করব ভাবছি। ব্যবস্থা পয়ামাসির জিউ ভাগ্রে। তখনই জুগিয়ে গেল কথা। আমার নিজের একখানা ছোট ঘর আছে বাড়ির ভিতরের দিকে এক পাশে। সেখানে খাবার ঢেকে রাখলে যখনই আসেন খেতে পাবেন, ভাবনা থাকবে না। ব্যবস্থা হয়ে গেল সেদিন থেকে। শিবরানীর মায়ের মমতা পড়েছে ছেলেটির প্রতি। বাবুটি জ্ঞান বুদ্ধিতে যত প্রবীণ, বয়সে তত নন। অনুমান 26-27 হবে। যত্ন করে খাবার করেন শিবরানীর মা। থালাটি ধরে দেয় বুড়োঝি প্রয়াগী। পরের বাড়ি এসে খাওয়া রাত করেন না আজকাল তিনি প্রায়ই। হুঁশ রাখেন ফেরবার। যাতায়াতে পরিচিত হয়ে পড়লেন মায়ের সঙ্গেও কিছুদিনে। মা আজকাল তার সঙ্গে কথাবার্তা কন। রাতে বিছানায় শুয়ে ঘুমন্ত শিবরানীর মুখের দিকে চেয়ে মা ভাবেন, তোকে এমন ছেলের হাতে দিয়ে যেতে পারলে আমি মরে সুখ পাই। কে জানে তোর বাবা আর ফিরবেন কি না। অজ্ঞান বালিকা তুই, সংসারের কিছুই জানিস না। আমি মরলে কোথায় দাঁড়াবি ভেবে ভয় জাগে মনে আমার সর্বদা। ভগবান কি থেকে কি করলেন, কোথায় এনে দাঁড় করালেন। শেষে কি আছে কপালে কে জানে। জাত কুল না জানলে, বাপ পিতামহের নাম না শুনলে, কার মেয়ে বিয়েই বা করে কে। মনের কথা চেপে রেখে মা কাজ করে চলেন নিয়মিত। দিন কাটে। শিবরানীর পড়া এগোয় স্কুলে। জমিদার বাড়ি নূতন উৎসবের পালা পড়ল। বউরানীর খুকি হয়েছে আজ কয়েকদিন। ঢাক ঢোলের বাদ্য, তেল হলুদের ছড়াছড়ি গ্রাম জুড়ে। বউরানী অপারগ হয়ে আইএ পাস শিক্ষয়িত্রী এনেছেন স্কুলের হেডমিস্ট্রেস করে। উঠে হেঁটে বেড়াতে পারলেই আবার তিনি স্কুলে যাতায়াত শুরু করবেন ভেবে রেখেছেন। বছরখানেক ধরে বউরানী বড় একটা মঞ্জুকুঞ্জে যেতে পারেন না, শরীর খারাপ। একলাই রূপেন্দ্রনারায়ণ আজকাল বন্ধু দল নিয়ে মঞ্জুকুঞ্জে হইচই করে হপ্তা কাটান। দেওয়ানজির কল্পনা এক্ষেত্রে ব্যর্থ। ভেবেছিলেন কাজের দিকে মন ফেরালে রাজাবাবুর খরচ করার ধাতটা হয়তো কিছু বদলাবে, কিন্তু কাজে তা হল না। এদিকেও খরচ, ওদিকেও খরচ। শহরে গেলে খরচা আরও চতুর্গুণ। দেনা দাঁড়িয়েছে। গিন্নিমা বউরানী জানতে পারেন না। কথাটা দেওয়ানজি চেপে রাখেন। মঞ্জুমালিকা আজকাল স্বামীকে ঘরে পান না সবসময়। খুকিকে কোলে নিয়ে আদর করে ভুলে থাকতে চেষ্টা করেন, সফল হন না। বলা চলে না কোনো কথা। তাতে স্বামীর মেজাজ খারাপ হয় আরও বেশি। খুকির অন্নপ্রাশন। রাশির যোগে গিন্নিমা নাম রাখলেন রাসেশ্বরী। মঞ্জুমালিকা বড় সাধে নাম দিলেন পুষ্পকলিকা। পুষু হল খুকির ডাক নাম। রাজাবাবু ধুম লাগালেন বন্ধুদল নিয়ে বাড়িতে। গিন্নিমা করলেন কাঙালি বিদায়। বউরানী খাওয়ালেন, নূতন কাপড় দিলেন স্কুলের ছাত্রীদের। রাজাবাবু নাচ তামাশার বহর বাড়ালেন অতিমাত্রায়। দেওয়ানজি কুল পান না কোনো দিকে। আজন্ম এই পরিবারের খেয়ে তিনি মানুষ। পরিবারটা আজ ডুবতে বসেছে। দুর্ভাবনায় তার ঘুম হয় না রাতে। সরস্বতী পূজা। স্কুলের ছাত্রীরা পূজার আয়োজন করেছে। শ্বেত পদ্মে আসিনা সুন্দর সরস্বতী মূর্তি সামনে রেখে তারা সার বেঁধে দাঁড়িয়েছে, বাসন্তী রঙের শাড়ি পরা। বউরানীকে সামনে না রেখে তারা অঞ্জলি দিতে চায় না। শিক্ষয়িত্রী শিবরানীর দিকে চেয়ে বললেন, যাও তো শিবু, বউরানীকে ডেকে আনো। 16 বছরের শিবরানী, সোনা ঢালা রং। কৈশোরের কান্তিটুকু দেখা দিয়েছে দেহে মনে অপূর্ব সুন্দর হয়ে। পিঠ ছেয়ে ছড়িয়ে আছে কালো চুলের রাশ। স্নান করেছে সকল মেয়ে সকালে উঠে। ভিজে চুলে ফুল পড়েছে এবাড়ি ওবাড়ি থেকে সংগ্রহ করে।
বাসন্তী শয্যায় সজ্জিত বিনা পানির এই ক্ষুদ্র বাহিনীটি যেন বিনা ঝঙ্কারে বেজে উঠবে বাণীর বরে। আলপনা চিত্রে চিত্রিত উঠানখানির শয্যাও কম নয়। দেউড়ি ছেড়ে 3টি উঠান পেরিয়ে শিবরানী চলল বৌরানীর মহলে। বৌরানী আছেন শোবার ঘরে। দরজায় পৌঁছে কার গলার স্বর শুনে শিবরানী থমকে দাঁড়াল। বৌরানী বলছেন, না গেলেই নয়। পুরুষ কণ্ঠে উত্তর এলো, দরকার আছে, যেতেই হবে। বৌরানী বলছেন, পূজার দিন, ছেলেরা তোমাকে চায়, চলে গেলে দুঃখ পাবে, উৎসাহহীন হবে। পুরুষ কণ্ঠে উত্তর এলো, যাবার সময় দেখা করে যাব। বৌরানী বলছেন, থেকেই যাও না, আজকের দিনটা। পুরুষ কণ্ঠটি আবার বলল, সে আর হয় না, সেখানে অনেকগুলো এনগেজমেন্ট আছে। বৌরানী বলছেন, আমার একেবারেই ভালো লাগবে না। পুরুষ কণ্ঠে উত্তর এলো, পরশু ফিরব, দেরি হবে না। রূপেন্দ্রনারায়ণ বেরিয়ে এলেন ঘর থেকে। দরজার সামনে শিবরানী দাঁড়িয়ে। কি রূপোজ্জ্বল মূর্তি! বিস্ময় মুগ্ধ চোখে চেয়ে রইলেন রূপেন্দ্রনারায়ণ। বুঝলেন স্কুলের ছাত্রী। জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? শিবরানী। থাকো কোথায়? দক্ষিণ পাড়ায়। স্কুলে পড়ো বুঝি? হ্যাঁ। কি চাও? বৌরানীকে নিয়ে যাব। ঘরে আছেন, গিয়ে বলো। শিবরানী ঘরে গিয়ে ঢুকল। রূপেন্দ্রনারায়ণ এগিয়ে চললেন বাইরের ঘরে। বৌরানী খাটে বসে, মুখখানি একটু লাল, চোখ দুটিতে জলের রেখা। প্রণাম করে রানী বলল, বৌরানী মা, মেয়েরা দিদিমণিরা দাঁড়িয়ে আছেন, আপনি গেলে অঞ্জলি দেবেন। চলো বলে মুখে একটু জল দিয়ে চললেন বৌরানী শিবুর সঙ্গে স্কুল বাড়ির দিকে। ভরা উৎসাহে বাণীর পূজা হলো শেষ। জলযোগে তৃপ্ত হয়ে মেয়েরা কতক গেল বাড়ি। বড়রা, শিক্ষয়িত্রীরা রান্নার কাজে লাগলেন। রাতে খাওয়া। মেয়েরা অভিনয়ও করবে, গুরু দক্ষিণা। সন্ধ্যায় শোনা গেল রাজাবাবু আজ কলকাতায় যান নাই। মেয়ে স্কুলের ছাত্রীদের অভিনয় দেখতে চান। বৌরানীকে বললেন। রাজাবাবু রয়ে গেলেন। বৌরানীর বুকটা আনন্দে ভরে উঠেছে। অভিনয়ের ছাত্রীদের সাজাচ্ছেন নিজের হাতে সুন্দর করে। অভিনয় হলো মন্দ নয়। আবৃত্তি, গান, বালিকাদের মুখে মিষ্টি শোনাল। রূপেন্দ্রনারায়ণের দৃষ্টি আবদ্ধ শিবরানীর রূপের দিকে। মনটা উন্মনা। রাতে তিনি বৌরানীকে বললেন, তোমার ওই সুন্দরী ছাত্রীটি কোথাকার মেয়ে? বৌরানী বললেন, এই গ্রামেই থাকে। মেয়েটি খুব ভালো, 2 বছর পড়েছে, এতেই অনেক শিখেছে। দেখলে তো কেমন আবৃত্তি করল, গান গাইল। রূপেন্দ্রনারায়ণ উত্তর দিলেন, পাবলিসিটি অফিসার সুবরেণ্য চৌধুরীর গ্রামে প্রতিপত্তি খুব। তাঁর বিদ্যা গুণের সমজদার জুটেছে অনেকগুলি। তাদের আগ্রহ ও কাজের সুফল দেখে কর্তৃপক্ষকে লিখে তিনি আরও 3 মাস সময় বাড়িয়ে নিলেন সেখানে থাকার। কাজ করে নিজে আনন্দ পান, লোকগুলিও সন্ধান পায় নূতন নানা কাজের। নূতন ধাঁচের তাঁত বসেছে গ্রামে কয়েকখানি। গাই গরু ও বলদগুলির পুষ্টি সাধন শেখাচ্ছেন তিনি নূতন প্রণালীতে। চাষের জমিতে ফসল ফলাবার জন্য সার তৈরির ব্যবস্থা দিচ্ছেন বৈজ্ঞানিক কৌশলে। নূতন কথা শুনলে, নূতন কিছু দেখলে মানুষের আনন্দ না হয়ে পারে না। সবাই উৎসুক নূতন কিছু শিখতে। বক্তৃতার সঙ্গে হাতে কলমে কাজ দেখিয়ে চৌধুরী চোখ ফুটিয়ে দিচ্ছেন গ্রামের লোকের। খেতে গিয়ে তিনি নিজের হাতে বীজ ছড়ান। চাষিরা অবাক হয় তার অভ্যস্ত হাতের কায়দা দেখে। শিক্ষিত লোকের চাষাবাদে নজর চাষিরা পূর্বে দেখেনি কোনোদিন। তারা জানে গেঁয়ো চাষার কাজ কলম ধরা লোকেরা হাতে ধরে না। কাজের মধ্য দিয়ে একে যেন তারা নিজের মধ্যে আঁকড়ে পায়।
চাষার ঘরে ভাতও খান তিনি দুপুরে অনেক সময়। রাতের খাওয়াটা পয়া মাসির কাছে থাকে ঠিক। সন্ধ্যায় বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে চৌধুরী স্টোভে তৈরি গরম চা 2-1 পেয়ালা খান। একটু আরাম করে বসে চা খেতে খেতে দেরি হলে পয়ামাসি ডাকতে আসে। পয়ামাসি জানে খেটে খেটে বাবু হয়রান হন খুব। বলে, বাবু তোমার এত কাজ? কাজ না করলে চলে কি পয়ামাসি? অনেক খাটতে হবে, তবে দেশের কাজ এগোবে। বাবু বলেন। পয়ামাসি বললে, মা বলেন ছোট বড় সকল কাজে চৌধুরী বাবু তৎপর, কোনো কাজে হটেন না। ভদ্রলোকের ছেলে, বাবুগিরি নেই এতটুকু? মায়ের মুখে তোমার যশ ধরে না গো, বড় পছন্দ তোমাকে তার। বাবু বলে, মায়ের মতো গুণবতী দুর্লভ, এতটুকু স্খলন নেই কোনোখানে। আলগা কথা একটা মুখে শুনিনি কোনো দিন। মা খুব পরিশ্রম করেন না পয়ামাসি? হ্যাঁ, খুব, এক মুহূর্তও বসেন না। রানীও আমাদের মায়ের মতোই, খাটে খুব। সারাদিন স্কুলে পড়াশোনা করে, রাত জেগে মায়ের সব কাজে সাহায্য করে। 16 আনা, রূপের ডালি মেয়ে। 1 মাস বয়স থেকে আমি তাকে হাতে করে মানুষ করেছি। বড় মায়া আমার বাবু তার উপরে। নাম তার শিবরানী, জানো তো বাবু? চৌধুরী সে কথায় জবাব না দিয়ে বললেন, মায়ের বুঝি ওই একটি মেয়ে? পয়ামাসি বললে, হ্যাঁ, ওকেই 6 বছরেরটি নিয়ে আমরা এই গ্রামে এসেছি। বাবু যে কোথায় গেছেন কেউ তা জানে না, তার খবর নেই অনেক দিন। মায়ের বুদ্ধিতেই এসব কিছু চলছে। চৌধুরী একটু চমকে গেলেন, বুঝলেন এদের মধ্যে একটা কিছু যেন চাপা আছে। মুদি চাষির ঘরে এমনতর কেতাদুরস্ত ভদ্র ছাদের চালচলন তো দেখা যায় না। মনের কথা মনে রেখে তিনি বললেন, চলো পয়ামাসি, খেতে যাওয়া যাক। বাড়ি ঢুকে চৌধুরী দেখলেন শিবরানীর মা উঠোনে দাঁড়িয়ে কার যেন অপেক্ষা করছেন। তাকে দেখেই বললেন, খুকির আজ বিকেল থেকে জ্বর এসেছে, সন্ধ্যার পরে বেড়েছে। আপনার কাছ থেকে একটু হোমিওপ্যাথি ওষুধ নেবার জন্য দাঁড়িয়ে আছি। শুনেছি আপনি হোমিওপ্যাথি মতে চিকিৎসা করেন ভালো। বাবু বললেন, চলুন দেখে আসি। শিবরানীর মা উত্তর দিলেন, আগে খেয়ে নিন। চৌধুরী বললেন, রোগী দেখে ওষুধ দিয়ে স্থির হয়ে খাবো। শিবরানীর মা বললেন, আপনাকে ব্যস্ত করলাম না তো? চৌধুরী বললেন, কিছু মাত্র না। ছোকরা চাকর সামনে ছিল, তাকে বললেন, যাও তো আমার বাড়ি থেকে ওষুধের বাক্সটা নিয়ে এসো। প্রয়াগী বলল, ও আবার ওষুধের বাক্স চিনবে? শিশি সাজানো ওষুধের বাক্স আমি চিনি, আনছি বলে সে চৌধুরীর বাসার দিকে চলল। সুবরেণ্য মায়ের সঙ্গে ঘরে ঢুকলেন রোগী দেখতে। জ্বর খুব, গা জ্বালা, মাথা ব্যথা, উপসর্গ তো আছেই। হাত দেখে জ্বরের গতি ইত্যাদি পরীক্ষা করে ঔষধের ব্যবস্থা করলেন। ইতিমধ্যে প্রয়াগী বাক্স এনে হাজির। একবার ওষুধ খাইয়ে দুবারের রেখে চৌধুরী বেরিয়ে এলেন। বলে এলেন, কাল সকালে খবর দেবেন কেমন থাকেন। খাওয়া সেরে বাসায় গিয়ে মা মেয়ের কথাটা চৌধুরীর মাথায় কেমন যেন ঘুরতে লাগলো। কে জানে এরা কোথাকার মানুষ, কি পরিচয়ে এখানে বাস করছে। মুদির দোকান চালায় বটে, কিন্তু যাতে মুদি এ কথা বলতে তো কাউকে শোনা যায় না। পাড়ায় এদের সুস্পষ্ট পরিচয় কারোর জানা নেই। 6 মাসে এটা তিনি বুঝেছেন। মায়ের প্রতি কথায় ব্যবহারে একটা বিশিষ্ট সম্ভ্রমের ভাব ফুটে ওঠে। মেয়েটি অপূর্ব সুন্দরী, এরা বড় ঘরানা না হয়ে যায় না। কথাটা মনের মধ্যে তোলপাড় হতে লাগলো অনেকক্ষণ। পরে ঘুমিয়ে পড়লেন। ভোরে উঠে মুখ হাত ধুয়ে চা খেয়ে রোগী দেখতে চললেন চৌধুরী, ওষুধের বাক্স হাতে ঝুলিয়ে। মস্ত বড় হাতল দেওয়া মজবুত চামড়ার বাক্সটি
নতুন আমেরিকার আমদানি। দরজায় দাঁড়িয়ে ডাকলেন, পয়ামাসি, বাড়ি আছো? তাড়াতাড়ি দরজা খুলে বুড়ো ঝি প্রয়াগী বেরিয়ে বলল, আসুন বাবু আসুন, মা আপনার পথ চেয়ে আছেন। রানী একটু ভালো আছে, তবে জ্বরটা একেবারে ছাড়েনি। মা এসে চৌধুরীকে ডেকে নিয়ে গেলেন ঘরের ভিতরে। শিবরানী তক্তায় শুয়ে, গলা পর্যন্ত একখানি বালাপোষ দিয়ে ঢাকা, একরাশ চুলের লম্বা বিনুনি বালিশের ওপর দিয়ে তক্তা ছাড়িয়ে ঝুলছে। জ্বর ছাড়েনি, মুখ তখনও থমথমে। তক্তার পাশে একটি বাঁশের বড় মোড়ায় বসলেন চৌধুরী। নাড়ি টিপে রাতের অবস্থা জেনে উপসর্গের লক্ষণ বুঝে নূতন ওষুধের ব্যবস্থা করলেন। পথ্য বার্লির জল, মিষ্টি, পাওয়া গেলে 2-4 কোয়া কমলা লেবু দিতে পারা যায়। সন্ধ্যায় খেতে এসে আবার দেখে যাব বলে উঠে পড়লেন। তার অনেক কাজ, সময় দিতে পারেন না একটা কাজে বেশি। মা দরজা পর্যন্ত এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন, কেমন দেখলেন? কম আছে, এখনো 3-4 দিন লাগবে। চৌধুরী উত্তর দিলেন। 7 দিনে শিবরানী সম্পূর্ণ সেরে উঠল। আরও হপ্তাখানেক কেটে যাবার পর মা এসে একদিন চৌধুরীবাবুকে বললেন, কাল দুপুরে আপনার নিমন্ত্রণ আমাদের বাড়ি, আমরা ব্রাহ্মণ, ভাত খেতে ভয় পাবেন না আমাদের হাতে। চৌধুরী উত্তর দিলেন, আমি 2 বেলা চাষার অন্ন গ্রহণ করে থাকি, আমার আবার জাতি বিচার। ব্রাহ্মণের ছেলে বটে, কিন্তু নিজেরা ছিটকে পড়েছি অনেক দূরে, কাজ করা যায় না বেশি জাত বাঁচালে। মা বুঝলেন চৌধুরী ব্রাহ্মণের ছেলে, চৌধুরী বুঝলেন এরা ব্রাহ্মণ পরিবার। উভয়েরই মনটা কেমন সাড়া দিল এই পরিচয়ে। পরদিন রান্না করলেন মা অনেক পদ। সিন্দুকে তোলা পুরনো একখানি শ্বেতপাথরের থালা বের করে অন্ন সাজালেন পরিপাটি করে। বাটির ব্যঞ্জনও অনেকগুলি, পায়েস পিঠে আগের রাতে করে রেখেছেন, রান্নাঘরের তাকে তোলা সেগুলি যত্ন করে। খেতে বসেছেন চৌধুরী, মা কাছে বসে খাওয়াচ্ছেন। অন্ন ব্যঞ্জনের ব্যবস্থা, পরিবেশনের পারিপাট্য ও পরিচ্ছন্নতায় উন্নত রুচির পরিচয় পেয়ে একদিকে তিনি যেমন পরিতৃপ্ত হলেন, তেমনি প্রত্যয় দৃঢ় হল যে নিশ্চয়ই এরা বনিয়াদি বংশ। রোগী দেখতে যখন তিনি ঘরে ঢুকতেন, দেওয়ালে একখানি ফটো টাঙানো দেখেছিলেন এক ভদ্রলোকের, সুন্দর সুপুরুষ। অনেকবার মনে হয়েছে হয়তোবা ইনি মেয়েটির বাবা। খাওয়া প্রায় শেষ হয়েছে, মা ডাকলেন, রানী, পিঠা পায়েসের বাটি 2টি নিয়ে আয়, রেকাবিতে রসবড়া সরু চাকলি আছে, তাও আনিস। হেঁট মুখে শিবরানী পিঠে পায়েসের রেকাবি বাটি এনে পাতের কাছে নামিয়ে দিল। মা বললেন, মশলা ঠিক করে রাখিস। শিবরানী ঘরে গেল কৌটায় মশলা ভরে আনতে। মা বললেন, আপনার সঙ্গে আমার প্রয়োজনীয় কথা আছে, অবসর মতো বলবো। চৌধুরী বললেন, কাল আসবো বৈকালে। ভাগ্যস্থানে যখন কুগ্রহ ভর করে, তখন কুপরামর্শ দিতে, কুবুদ্ধি যোগাতে কুলোক জড়ো হয় মানুষের চারপাশে অনেক। ঘিরে ফেলে তাকে শনির সেন দৃষ্টি। রূপেন্দ্র নারায়ণের ভাগ্যফলে শনি ঘনিয়ে এসেছিল সেই সময় 16 আনা। শিবরানীর কৈশোর লাবণ্য তার মনকে বিকৃত করে তুলেছিল দিনে দিনে। প্রশ্রয় পাচ্ছিল মনটা তার পাপের পথে। চিন্তা বিক্ষিপ্ত, নির্দিষ্ট কোনো কাজ হাতে নেই যাতে মনোনিবেশ করে মনকে বাঁচাতে পারে আপদ থেকে। সঙ্গীরা শপথ করে শোনায়, ভয় নাই এই কাজে এতটুকু। মেয়েটির যাতায়াতের পথে তারা দৃষ্টি ফেলে প্রতিদিন। এলোমেলোভাবে নানা কৌশল মনে আসে ওকে হস্তগত করার। ভদ্র সন্তান, ভরসা পান না অতি গৌহিত কাজে প্রবৃত্ত হওয়ার। বুদ্ধি দিলেন এক বুদ্ধিমান বন্ধু।
গোপনে বিবাহ করে ফেলুন না রাজাবাবু, সব গোল মিটে যাক। ধনী লোকে ধনের দৌলতে কত কি করে। কথাটা রূপেন্দ্র নারায়ণের মনে লাগল। অনেক যুক্তি খাটাতে লাগলেন নিজের মনে এর পক্ষে। শেষে স্থির করলেন চিরহিতাকাঙ্ক্ষী পরিবারের পুরাতন বিশ্বস্ত কর্মচারী সদাশয় মহাপ্রাণ দেওয়ানজির শরণাগত হওয়াই কর্তব্য। দেখা যাক তিনি কি বলেন। দুপুরে খাওয়া সেরে বৈঠকখানায় ফরাস বিছানায় শুয়ে আছেন রূপেন্দ্র নারায়ণ একা। জানলা দরজা বন্ধ, ঘরখানি ঝাপসা অন্ধকারে ঢাকা। গরম হাওয়া চলছে বাইরে। হাজির থাকা চাকরকে ডেকে বললেন, দেওয়ানজিকে খবর দে তো হরিধন। হরিধন ছুটল কাছারি ঘরের দিকে। দেওয়ানজি বসে কাগজপত্র দেখছেন। হরিধন ঢুকে বলল, রাজাবাবু খবর দিয়েছেন দেওয়ানজি। বলো আসছি বলে তিনি দরকারি কাগজগুলি তুলতে লাগলেন হাত বাক্সে। হরিধন দৌড়ে চলল দেওয়ানজির আসার খবর দিতে। মিনিট কয়েক পরে দেওয়ানজি এলেন রাজাবাবুর ঘরে। অন্ধকারে রাজাবাবুর মুখ দেখা যাচ্ছিল না স্পষ্ট। বসুন দেওয়ানজি, আপনার শরীর ভালো আছে তো? আগে হ্যাঁ, দেওয়ানজি উত্তর দিলেন। বিষয়কর্মের ব্যবস্থা দিয়ে চলছে কেমন? রাজাবাবু জিজ্ঞাসা করলেন। দেওয়ানজি বললেন, ভালো নয়। মহালে আদায় কম, ব্যাংকে দেনা চেপেছে অনেক। গত সনে উসুলপুরের জমিদার বাবুদের কাছে ধার নেওয়া লক্ষ টাকার সুদ দেওয়া হয়নি আদৌ। আসল শোধ তো দূরের কথা, খরচ কমানো দরকার। বাজে লোক বেশি না পুষলেই ভালো হয়। রাজাবাবু উত্তর দিলেন, ভাবছি ওদের অনেকগুলোকে এবার বিদায় করে দেব। আমাকে যদি কেউ বাঁচাতে পারে সে একমাত্র আপনি দেওয়ানজি। আমি থামাতে পারিনে নিজেকে কোনো কিছু থেকে, সামলাতে পারিনে ঝোঁক একবার চেপে পড়লে। একটা দুঃসাহসিক কাজের কথা বলতে চাইছি। ভয় পাবেন না, না শুনে ভয় পাবেন না। থামাতে যাবেন না দেনার ফর্দ দেখিয়ে, তর্ক তুলে বোঝাতে যাবেন না, দোহাই আপনার। মনটা আমার ভরে উঠেছে একটা অস্বাভাবিক ভাবে, কিন্তু তাড়াতে পারার উপায় নেই তাকে সোজা পথে, তার প্রতিকার না করে। দেওয়ানজি বললেন, বলুন রাজাবাবু, কি চান আপনি? আমি এই পরিবারের অন্নে চিরপ্রতিপালিত। আপনার কল্যাণের জন্য সব কিছু করতে প্রস্তুত সর্বদা। রাজাবাবু বললেন, দেওয়ানজি, আমি বিবাহ করতে চাই। দেওয়ানজি বললেন, বিবাহ আপনার? রাজাবাবু উত্তর দিলেন, হ্যাঁ, সে কি এমনি অসম্ভব? দেওয়ানজি বললেন, অসম্ভব, নিতান্ত অসম্ভব। রাজাবাবু বললেন, কেন অসম্ভব কিসে? পুরুষের একাধিক বিবাহ শাস্ত্রসম্মত। দেওয়ানজি বললেন, কলির শেষে পৃথিবী উল্টাবে, এটাও শাস্ত্রবাক্য। পৃথিবী উল্টালে তার বিধিগুলি খাড়া হয়ে থাকতে পারবে কি সোজা? কলি শেষ হয়েছে, পৃথিবী বদলাতে শুরু করেছে। সূক্ষ্ম গতি তার চোখে পড়ে না সকলের। রাজাবাবু বললেন, আপনিও পাগল হলেন দেখছি দেওয়ানজি আমার সঙ্গে। পৃথিবী উল্টাচ্ছে কোন দিকে, কলি শেষ হবে কখন, এসব প্রলাপোক্তিতে কি প্রয়োজন? ব্যবস্থা করুন, এই চাই। দেওয়ানজি বললেন, বউরানীমার গলায় ছুরি বসাবেন কোন সাহসে? রাজাবাবু বললেন, তাঁর এতে কোনো কষ্ট হবে না। বিবাহ গোপনে হবে, গোপন থাকবে চিরদিন। এই ঘরে তাকে আনা হবে না কোনো দিন, কখনো। দেওয়ানজি বললেন, পাগলের কাণ্ড, এ কথা কে আপনার মাথায় দিয়েছে? রাজাবাবু বললেন, কেউ নয়, আমি স্বয়ং। দেওয়ানজি বললেন, কার মেয়ে? কোথায় থাকে? খোঁজ দিলে কে? রাজাবাবু বললেন, নিজের চোখ খুঁজে বের করেছে। গ্রামের মেয়ে স্কুলের ছাত্রী, সন্ধান করতে যেতে হয়নি কোনোখানে। নামটা আপনার কাছে বলতে মুখে বাধে। আপনি আমার পিতার তুল্য, বলুন কি উপায়?
দেওয়ানজি বললেন, সর্বনাশ রাজাবাবু, ছেড়ে দিন ও কথা মন থেকে। রাজাবাবু বললেন, অসম্ভব। দেওয়ানজি বললেন, ঘটানো আরও অসম্ভব। রাজাবাবু বললেন, আপনি মনে করলে অসম্ভবকে সম্ভব করতে পারেন, আপনার বুদ্ধিতে অসাধ্য সাধন হয়। দেওয়ানজি বললেন, সাধ্য নেই রাজাবাবু। রাজাবাবু উত্তর দিলেন, আপনি উপায় না করলে আমাকে বিষ খেয়ে জীবন শেষ করতে হবে, বংশলোপ হবে, পূর্বপুরুষের নাম ডুববে, আপনি কি সেটা দাঁড়িয়ে দেখবেন? দেওয়ানজি উত্তর দিলেন, রাজাবাবু, আমাকে অবসর দিন, বৃদ্ধ হয়েছি, নূতন লোক নিযুক্ত করুন কাজে। রাজাবাবু বললেন, আমাকে মৃত্যু মুখে তুলে দিয়ে আপনি চলে যেতে চান? বাঁচাতে হবে আমাকে, সেটা ভুলে যাবেন না। সময় দিলাম 3 দিন, ভেবে দেখবেন। আজ আমি কলকাতা যাচ্ছি, 7 দিন পরে ফিরব, এর মধ্যে একটা বুদ্ধি ঠাউরে রাখবেন। বেলা 3টে। রাজাবাবুর মোটর চলে গেল কলকাতার দিকে। সন্ধ্যার পূর্বে বউরানীর মহলে দেওয়ানজি উপস্থিত হলেন। মনটা চিন্তায় ভারাক্রান্ত। পুরাতন ঝি রানীমাকে খবর দিল দেওয়ানজি এসেছেন, দেখা করতে চান। বউরানী তৎক্ষণাৎ উঠে বাইরে এলেন। শয্যায় শুয়ে ভাবছিলেন কত কি। মনটা তাঁর অস্বস্তিতে ভরা। দেওয়ানজি নমস্কার জানিয়ে বললেন, রানীমা, সমূহ বিপদ, তৎপর হয়ে প্রতিকার করা দরকার। রানীমা বললেন, বিপদ? কিসের? কার? কি করতে হবে দেওয়ানজি? দেওয়ানজি বললেন, বিপদ সকলের, আপনার, আমার, পরিবারের, গ্রামের। ভয়ে বিস্ময়ে বউরানী বললেন, গুরুতর বিপদ নাকি? আমা হতে তার কি প্রতিকার হতে পারে? আপনি পরিবারের পিতৃস্থানীয়, আপনার আজ্ঞা লঙ্ঘন করবে কে? যা বলেন তাই করতে আমি প্রস্তুত। দেওয়ানজি বললেন, এখনই যেতে হবে আপনার স্নেহপাত্রী স্কুলের ছাত্রী শিবরানীর বাড়ি। সরাতে হবে তাদের গ্রাম থেকে এই দণ্ডে। অমঙ্গলে ঘিরছে তাদেরকে, আপনাকে। সব দিক রক্ষা হবে তারা সরে গেলে। বউরানীর মুখখানা ফ্যাকাশে হয়ে উঠল মুহূর্তে। হাত পা কাঁপছে। দেওয়াল ধরে দাঁড়ালেন। দেওয়ানজি বললেন, চলুন মা, গাড়ি দাঁড়িয়ে দেউড়িতে, সব আমি প্রস্তুত করে রেখেছি। 5 মিনিটে মোটর এসে পৌঁছল জলপানের দোকানের সামনে। দেওয়ানজি নেমে খবর দিলেন, রানীমা এসেছেন, ভিতরে যাবেন। পলকে পয়ামাসি দরজা ঠেলে বাড়ি ঢুকে উঁচু গলায় ডাক দিল, রানী, দৌড়ে আয়, দেখ কে এসেছে। জানলা দিয়ে মা দেখলেন জমিদার বাবুর বড় মোটর বাড়ির সামনে, পথে দেওয়ানজি দাঁড়িয়ে, গাড়ির ভিতরে বসে বউরানী মা। মা মেয়ে দুজনে দৌড়ল গাড়ির দিকে। হাত ধরে নামালেন মা বউরানীকে একান্ত যত্নে, সমাদরে। শিবরানী লুটিয়ে রানীমার পায়ে প্রণাম করল, অন্তরের সব ভক্তিটুকু দিয়ে। তার বিবর্ণ মুখখানির দিকে নজর পড়ল না তাদের, ব্যস্ত থাকায়। দাওয়াই এনে বসালেন আসন পেতে দেওয়ানজিকে। মোড়া দিলেন বউরানীর জন্য, এই তাদের আসবাব। বউরানীর আগমন এই কুটিরে আকস্মিক ব্যাপার। মনটা তাদের গুছিয়ে নিতে সময় লাগলো একটু। দেওয়ানজি শিবরানীর মাকে বললেন, আপনার সঙ্গে আড়ালে আমার কিছু কথা আছে। সরে গেলেন দুজনে পয়ামাসির রাতে শোবার ছোট ঘরখানার দিকে। দেওয়ানজি বললেন, অমঙ্গলের আভাস জানাচ্ছি, প্রশ্ন করবেন না একটিও। বুক পকেটে রাখা নোটের তাড়া বের করে বললেন, নিন এই 1000 টাকার নোট, গ্রাম ছেড়ে চলে যান কালই। শিবরানীর মা অত্যন্ত বুদ্ধিমতী, অনুমানে অনেকটা বুঝতে পারেন। আপনার আদেশ অলঙ্ঘনীয়। কাল সন্ধ্যার পূর্বে আমি দূর গ্রামে চলে যাব নিশ্চিত, শিবরানীর মা উত্তর দিলেন।
দুটি কথায় কাজ শেষ। অন্তরের আশীর্বাদ জানিয়ে দেওয়ানজি অগ্রসর হলেন রাস্তার দিকে। মুহূর্ত দাঁড়াবার যেন ইচ্ছা নেই। শিবরানীর হাত ধরে বউরানীও এগোলেন পিছু পিছু। মোটর হলো অদৃশ্য। মা দেখলেন মেয়ের হাতে দুগাছি নূতন বালা পরানো। মেয়ে বলল, মা, বউরানী আমাকে নিজের হাতে বালা দুগাছি খুলে পরিয়ে দিলেন। তাকে বড় অসুস্থ দেখাচ্ছিল, জিজ্ঞাসা করতে পারলাম না কিছু। বিকেলে আসব বলে চৌধুরী বাবু সেই যে গেছেন, 15 দিন আর দেখা নেই। সেদিন বাড়ি ফিরে কর্তৃপক্ষের তার পেয়ে তৎক্ষণাৎ তাকে দূর গ্রামে কাজে চলে যেতে হয়েছিল। কাল রাত্রে ফিরেছেন। পয়ামাসি খবর জেনে এসেছে। আজ রাত্রে খেতে আসবেন যথাসময়ে, তিনি তাও পয়ামাসিকে বলেছেন। শিবরানীর মা উদ্বিগ্ন হয়ে তাকে বললেন, যা তো প্রয়াগী, শীঘ্র চৌধুরী বাবুকে ডেকে আন। ঘণ্টাখানেক পরেই তিনি আসতেন। ডাক শুনে তাড়াতাড়ি চলে এলেন। শিবরানীর মা বললেন তাকে, আজ রাতেই আমরা গ্রাম ছেড়ে চলে যেতে চাই। সে বিষয়ে আপনার কোনো সাহায্য পেতে পারি কি? তিনি বললেন, নিশ্চয়, যাবেন কোথায়? শিবরানীর মা উত্তর দিলেন, স্থিরতা নেই, বেরিয়ে পড়ি তো এখান থেকে। চৌধুরীবাবু বললেন, আজ ভোরের ট্রেনে আমাকে বাড়ি যেতে হবে। 7 দিনের ছুটি। সেখান থেকে বোম্বাইয়ে পাঠাচ্ছে 8 মাসের জন্য। ইচ্ছা হলে আমার সঙ্গে যেতে পারেন। আমি নামব কৃষ্ণনগর স্টেশনে। আপনারা কোথায় উঠতে চান? শিবরানীর মা বললেন, কোনো দোকানে, চটিতে, পরে বাসা দেখে নেব। চলুন, সেখানে আমার এক বন্ধুর বাসায় রাতটা আপনাদের রাখতে পারি। পরদিন দেখে শুনে অনায়াসে একটা ব্যবস্থা করে দিতে পারব। স্থানটা আমার বিশেষ পরিচিত। 6 বৎসর আমি ওইখানকার কলেজে পড়েছি। চৌধুরীবাবু বললেন। শিবরানীর মা বললেন, কারো বাসায় উঠবার ইচ্ছা আদৌ নেই। দোকান দেখিয়ে দেবেন, সেখানেই রাত কাটাবো। পরদিন বাসা খুঁজে নেবার ভার আমার নিজের। লোক সংসর্গে থাকতে আমি নারাজ। বেশ, তাই হবে, চৌধুরী উত্তর দিলেন। সারা রাত জেগে মা মেয়েতে 2টি ট্রাঙ্ক, একটি হাতবাক্স গুছিয়ে পয়ামাসিকে সঙ্গে নিয়ে রওনা হলেন চৌধুরীবাবুর সঙ্গে। ভোরের শুকতারা সবে দেখা দিয়েছে তখন। পাড়ার কেউ জানল না কখন গেলেন, কেন গেলেন। সকালে উঠে সবাই দেখে দোকানখানা বন্ধ। বড় একটা তালা ঝুলছে সদর দরজার কড়ায়। রাত্রি 9টায় কৃষ্ণনগর স্টেশনে ট্রেন পৌঁছল। স্টেশনের ধারে একখানি ছোট বাড়ি, সামনে লেখা ভাড়া দেওয়া যাইবে। চেনা চৌকিদারকে ডেকে চৌধুরী বললেন, বাড়িটা ভাড়া নেব, চাবি খুলে দাও। চৌধুরীকে চেনে চৌকিদার খুব। তৎক্ষণাৎ বাড়ি খুলে কুলির মাথায় মালপত্র সমেত যাত্রী কয়জনকে বাড়ি ঢোকালো। পাশের বাড়ি থেকে জ্বালানো লণ্ঠন এনে একটা দিল সঙ্গে সঙ্গে। স্বতন্ত্র একখানি বাড়ি পেয়ে মা যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। জল স্পর্শ না করে পয়ামাসিকে নিয়ে এক ঘরে 3 জনে শুয়ে পড়লেন। চৌধুরী গেলেন নিজের বাসায়। পরদিন ঘণ্টা 2-এর মধ্যে ব্যবস্থা হয়ে গেল বেশ। যেখানে পয়ামাসি, সেখানে অভাব অসুবিধা থাকতে পারে না বেশিক্ষণ। চৌধুরী খবর নিতে এসে দেখলেন এরা গুছিয়ে বসেছেন দিব্যি, কারও সাহায্য দরকার করে না। মনে মনে মাকে প্রশংসা না করে পারলেন না। আত্মনির্ভর পরায়ণা নারী বটেনিনি। চৌধুরীর প্রতি মায়ের মমতা তার মনকে স্নেহে জড়িয়ে ফেলেছিল অনেকখানি। অন্তরে একটা অজানা আনন্দ জাগে এদের সংসর্গে। শিবরানীর সঙ্গে কথা বলেন না তিনি কোনোদিন, কেমন যেন বাধে। 6 মাইল দূরে চৌধুরীর নিজের বাড়ি। বৃদ্ধা মা থাকেন গ্রামের বাড়িতে। বিদেশ যাওয়ার আগে তাকে দেখে যেতে হবে। আজই বাড়ি যাওয়া চাই, সময় কম। শিবরানীর মা চৌধুরীকে গোপনে বললেন,
সেদিন বলতে যাওয়া কথাটা চাপা পড়ে গেছে। আপনার গ্রামান্তরে যাওয়া, ফিরে আসা, কেটে গেছে এক পক্ষ। আমাদের প্রচ্ছন্ন জীবনযাত্রা জানাতে চাই আপনাকে। কত বড় বংশ আমাদের, বলা মাত্র বুঝবেন। আমার স্বর্গীয় শ্বশুরের নাম কে না জানে। তার একমাত্র ছেলে শিবরানীর বাবা, হাইকোর্টের উকিল। 10খানা পৈতৃক বাড়ি কলকাতায়। ভাড়া উঠত মাসে 2000। ব্যাংকে জমা ছিল কয়েক লক্ষ টাকা। নিঃশেষ হয়ে গেল সব। অল্প কয়েক বৎসরে ঘোর দৌড়ে, জুয়ার নেশায়, দলের লোক জড়িয়ে ফেললে নানান ফ্যাসাদে। শেষে সর্বশান্ত একদিনে। জেলের ভয়ে পালাতে হলো রাতারাতি। বলে গেলেন, অজানা গ্রামে নাম লুকিয়ে থাকো গিয়ে, ভরসা রেখো নিজের ওপর। দেখি কতদিনে কি উপায়ে ফিরতে পারি। সে আজ 12 বৎসরের কথা। এক যুগ। আর কত অপেক্ষা করা যায়। শিবরানীকে কারো হাতে সঁপে দিয়ে প্রয়াগীকে সঙ্গে নিয়ে আমি দেশান্তরে চলে যাব সংকল্প করেছি। ওকে নিয়ে তো পথে চলাফেরা করা চলে না। সুবরেণ্য থেমে থেকে বললেন, দিতে পারেন আমার হাতে যদি চান। আমি নিজের মতে চলি, বলি, কাজ করি। যা ভাবি ঠিক তা থেকে কেউ আমাকে নড়াতে পারে না এক চুল। মা আছেন, তিনি একান্ত সন্তান বৎসলা। আমার সুখে সুখী হওয়া তাঁর স্বভাব। যেতে হবে বোম্বাই, 7 দিন বাকি। আজই রাত্রে বিবাহ করে আমাকে তাহলে যেতে হয় মায়ের কাছে। মুখাপেক্ষা করার আমার কেউ নেই। আমার কে আছে আমি ছাড়া? শিবরানীর মা উত্তর দিলেন, যে কথা সেই কাজ। রাত্রে বিবাহ করে সুবরেণ্য চললেন বউ নিয়ে নিজের গ্রামে মায়ের কাছে। পয়া মাসি আর শিবরানীর মা রইলেন ভাড়াটে বাড়িখানিতে শূন্য মন নিয়ে। বউরানীর বড় জ্বর। সেদিন বাড়ি ফিরে বিছানায় পড়ে প্রবল জ্বরে প্রলাপ বকতে থাকলেন। ভোরের সময় তার করলেন দেওয়ানজি রাজাবাবুকে, বউরানীর জ্বর বিকার, শীঘ্র আসুন। তার পেয়ে রূপেন্দ্রনারায়ণের বুকটা কেঁপে উঠল যেন। বউরানী সব জানতে পেরেছেন ভেবে বড় দরের নার্স নিয়ে রওনা হলেন তৎক্ষণাৎ। বৃথা ভাবনার সময় নেই এতটুকু। বাড়ি পৌঁছলেন বেলা 2টোয়। স্নানাহার হয়নি, মাত্র সকালে চা খেয়ে বেরিয়েছেন। পৌঁছেই ছুটে চললেন বউরানীর ঘরের দিকে। অচেতন বউরানী, জ্বরের ঘোরে, গিন্নিমা বসে সামনে। পুরনো ঝি চণ্ডী পায়ের কাছে বসে হাত বুলাচ্ছে পা দুখানিতে। ডাক্তার এসেছিলেন, সকালে বলে গেছেন জ্বরটা বাঁকা, বিকার সঙ্গে নিয়ে দেখা দিয়েছে। 3-4 দিন না কাটলে ধরা যাবে না কি ধাতের জ্বর। রাজাবাবুর সঙ্গে ফল এসেছে 1 ঝুড়ি। বেদানা, কমলা, কেশুর, আঙুর রোগীর খাওয়ার জন্য। আইস ব্যাগ মনখানেক বরফ সঙ্গে আনতে ভোলেননি। বিলাতে ট্রেনিং নেওয়া পাকা নার্স 2-1টি দরকারি ওষুধও এনেছে নিজের সঙ্গে। রাজাবাবুর বুকে ভয়, কি জানি কি হয়। তাঁর পাপের ফল বা ফলে মুহূর্তে। চিকিৎসা চলল। 7 দিনে জানা গেল জ্বর টাইফয়েড, ভারী গোছের। বড় ডাক্তার আনা হলো শহর থেকে। যাতায়াতে দৈনিক 200 টাকা ফি। সঙ্গে এলো নূতন নার্স, পালা করে শুশ্রূষা করবে বলে। রাজাবাবু বউরানীর কাছে বসে থাকেন দিন রাত। পুষু শোয়ে ঠাকুমার কাছে। মাকে দেখে যায় দিনে একবার ঝিয়ের সঙ্গে এসে। গিন্নিমা পূজা মানত করেছেন কত ঠাকুরের, মানসিক রাখছেন কালীঘাটের কালী ও বাবা বিশ্বেশ্বরের নামে। স্বস্তয়ন হোম হচ্ছে প্রতিদিন বাড়িতে। বউরানী বাঁচলে হয়। 1.5 মাস হয়ে গেল জ্বরের বিরাম নেই। ডাক্তার বলছেন জ্বরের জোর কমেছে, বিকার কেটে আসছে।
দুর্বলতায় মারা না পড়েন তো বাঁচতেও পারেন। বিকারের ঝোঁকটা কেটে একটু যেন জ্ঞান ফিরেছে, লোক চিনছেন অল্প অল্প। রূপেন্দ্রনারায়ণকে চোখের সামনে রাখতে চান সারাক্ষণ, দেখতে চান বারংবার, একটু সরলে অস্থির হন। 3 মাসে জ্বর ছাড়ল প্রথম। ডাক্তার বললেন ঠাঁই নাড়া করা ভালো, গ্রাম থেকে শহরে নিয়ে চলুন। বল যেটুকু আছে তাতে নিয়ে যাওয়ায় বিপদ ঘটবে না। মোটরে ঘণ্টা 3 রাস্তা বইতো নয়, নার্স ডাক্তার সঙ্গে থাকবে। মঞ্জুমালিকার বাপ মায়ের কাছে নিয়ে যাওয়াই সাব্যস্ত হলো। শ্বশুরের ছোট বাড়ি, এখন আর রাজা জামাই যাওয়ার বাধা হলো না। সেখানে গেলে খরচও হবে কম, রোগী যত্নও পাবে যথেষ্ট। টাকার ভাবনা রাজাবাবু এখন ভাবতে শুরু করেছেন। বউরানীর ব্যারাম তার খামখেয়ালি মনে আক্কেল এনে দিয়েছে অনেকখানি। শ্বশুরকে লিখে সব ব্যবস্থা ঠিক করলেন। পরের দিনে সাবধানে বউরানীকে নিয়ে গিয়ে ফেললেন বাপের বাড়িতে। বাবা মাকে কাছে পেয়ে মঞ্জুর আনন্দ দেখে কে। মায়ের হাতের রান্না পথ্য পেয়ে ও বাবার মুখ দেখে সে বল পেতে লাগলো দিনে দিনে। রূপেন্দ্রনারায়ণ সঙ্গে থাকেন সর্বদা। বর্ষা শেষে ডাক্তারের পরামর্শে কাশী যাবার ব্যবস্থা হলো। হাওয়া বদলে সম্পূর্ণ সেরে উঠবেন, এটা তাঁদের মত। সেখানে গঙ্গার উপর বড় বাগান বাড়ি ভাড়া নিলেন রূপেন্দ্রনারায়ণ বউরানীর জন্য। মা পুশুকে আনলেন, সঙ্গে নিয়ে যাবেন। বাবা বিশ্বেশ্বরের মানসিক শোধের কথা মায়ের মনে জাগছিল সারাক্ষণ। সুযোগ পেয়ে এবার তিনি এই যাত্রায় বিশ্বেশ্বর দর্শন, বহু তীর্থভ্রমণ সারবেন সংকল্প করে বেরুলেন। মানসিক শোধের সংকল্প তো আছেই। দিন দেখে সপরিবারে রূপেন্দ্রনারায়ণ রওনা হলেন কাশী। সঙ্গে বিপদ পারের কাণ্ডারি বৃদ্ধ দেওয়ানজি। দুপুর রোদে গ্রামের পথে গরুর গাড়ি চড়ে সুবরেণ্য বউ নিয়ে চলেছেন বাড়ির দিকে। বাপের ভিটায় গিয়ে পৌঁছতে সন্ধ্যা হবে। গাড়ির ভিতরে বসে শিবরানী, সঙ্গে একটি ছোট্ট টিনের ট্রাঙ্কে শিবরানীর খান কয়েক কাপড়। পাশে একটা চামড়ার সুটকেস রেখে সামনে বসেছেন সুবরেণ্য। গাড়োয়ান গাড়ি চালাচ্ছে ধিমে চালে, পথ ফুরায় না। শিবরানীর মুখখানি শুকনো, চোখ দুটি জল ভারাক্রান্ত। মাকে ছেড়ে এসেছে, এই বেদনা তার বুকে সম্পূর্ণ নূতন। বেদনা ভরা হৃদয়ে একটি অনির্বচনীয় আনন্দ জেগেছে, যার অনুভূতিও তার কাছে সম্পূর্ণ নূতন। মনটাকে তার ভোলাবার জন্য সুবরেণ্য নিজের মায়ের কথা, গ্রামের কথা, পুরাতন ভিটাখানির পুরাতন স্মৃতিগুলির কথা নানাভাবে পারলেন তার কাছে। দিন শেষের সঙ্গে রানীর বিক্ষিপ্ত মনটি ভরে আসতে লাগল একটি মাধুর্য ভরা সুষমায়। সুবরেণ্যর স্নেহের স্পর্শ নিবিড় হয়ে এলো তার মনের মধ্যে। অজানা আবেগে নিজের হাতখানি ধীরে ধীরে রাখল সে স্বামীর হাতের উপরে, একান্ত নির্ভয়ে। সদর দুয়ারে গাড়ি পৌঁছল। আকাশে চাঁদ তারার আলোক ফুটেছে তখন সবে। গাড়ি থামিয়ে নেমে পড়লেন সুবরেণ্য ঝাঁপিয়ে। মাকে দেখবার জন্য কত না ব্যস্ত তখন মন। সন্ধ্যার আগেই মা দুয়ার বন্ধ করে দেন, শেয়াল কুকুর ঢোকার ভয়। চোরের ভয়ও যে নেই তা নয়। জোরে জোরে কড়া নাড়ছেন ও মাকে ডাকছেন জোর গলায় সুবরেণ্য। মা, 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 দরজা খুলো মা। প্রদীপ জ্বালিয়ে মা তখন সবে সন্ধ্যায় বসেছেন। ছেলের গলার আওয়াজ পেয়ে উঠে পড়লেন আহ্নিক ছেড়ে। ব্যস্ত হয়ে দুয়ার খুলে বললেন, কে রে, আমার বড়ু নাকি? তুই যে এলি খবর না দিয়ে? আয় বাবা আয়, আয় ঘরে আয়, আয় আয়। সুবরেণ্য বললে, গাড়িতে তোমার বউ বসে মা, নামিয়ে আনো।
মা আনন্দে উদ্বেল হয়ে বললেন, বউ? আমার বউ? সুবরেণ্য বললে, হ্যাঁ মা, আমি বিয়ে করে তোমার বউ নিয়ে এসেছি। ঘরে তোলো নিজের বউ। কথা কওয়ার সময় নাই, ছুটে গেলেন মা গাড়ির দিকে। হাত ধরে নামিয়ে নিলেন গাড়ি থেকে শিবরানীকে। বললেন, মা লক্ষ্মী, নিজের ঘরে এসো তুমি। তুমি আমার বরুর বউ। এই বাড়ি, এই ঘর সব তোমার মা। শিবরানী ঘোমটা দিয়ে মাথা লুটিয়ে প্রণাম করলে মায়ের পায়ে। মনে পড়ল নিজের মায়ের পা দুখানি। কোথায় ফেলে এসেছে মাকে তার আজ কে জানে। বউকে উঠানে দাঁড় করিয়ে পুরানো বাক্স খুলে একখানি সেকেলে সোনার পদক বের করে এনে মা বউয়ের গলায় দিলেন ঝুলিয়ে। বাতাসা ভেঙে মুখে ধরলেন তার বড় আদরে। সুবরেণ্য বললে, যত আদর সব কেড়ে নিল তোমার বউ। আমি ফাঁকি পড়ব বুঝি? আমার বুঝি খিদে তৃষ্ণা নেই? চারখানা বাতাসা দাও আমাকে আগে। মাদুর পেতে বউ বসিয়ে মা আনলেন খান কতক বাতাসা, সদ্য কোটা সরু চিড়ে। এই নে বরু, জল খা। এইবার আমি তোদের খাবার জোগাড় করি, অনেক পথ এসেছিস। শিবরানী শ্রান্ত, খাওয়া সেরেই শুয়ে পড়ল বিছানায়। ঘুমে চোখ ভরে এলো সঙ্গে সঙ্গে। মা ছেলেতে দাওয়ায় বসে কথা হচ্ছে। মা বললেন, বিয়ে করলি, কাউকে জানালি নে বরু? গ্রামের লোকে বলবে কি? ঘোট করবে, কার মেয়ে, কোন জাতি, কোথায় বিয়ে হলো, কে বিয়ে দিল, হাজার কথা তুলবে তারা, জানিস তো। সুবরেণ্য বললে, ব্রাহ্মণের মেয়ে, বাপের নাম সুবিমল ভট্টাচার্য, কলকাতার বড় লোক। পিতামহের নাম জানে সবাই। পুরোহিত বিয়ে দিল। ব্রাহ্মণ, অগ্নি, শালগ্রাম সাক্ষী। তোমার ছেলে সব করতে পারে। গ্রামের লোক ঠেকাবে সে এক কথায়, দেখে নিও। ছেলের কথায় মায়ের অগাধ বিশ্বাস। মা জানে বরু আমার যা বলে তাই করে। নিশ্চিন্ত মনে মা শুতে গেলেন। সকালে উঠে জল খেয়ে সুবরেণ্য গেলেন গ্রামের মাথা মহিম চক্রবর্তীর বাড়ি। বৈঠকখানায় বসে তিনি আলবোলায় তামাক টানছেন। ভারী চালে কথা কইছেন দু চারজনের সঙ্গে। প্রণাম করতেই বললেন তিনি, কি বরু নাকি? কবে এলে? কাজকর্ম চলছে কেমন? সুবরেণ্য উত্তর দিলে, ভালোই। সম্প্রতি বোম্বাইয়ে বদলি করেছে, 7 দিনের মধ্যে যেতে হবে। আমার বিবাহ হয়েছে তাড়াতাড়িতে, গ্রামের সকলকে খবর দিতে পারিনি। বউ নিয়ে এসেছি, বাড়িতে পায়ের ধুলো দিলে কৃতার্থ হব। বোম্বাইয়ে অনেকগুলি চাকরি খালি আছে। আপনার ছোট ছেলে ননি আইএ পাশ করে বসে আছে, তার জন্য একটা কাজের চেষ্টা দেখব। ছোট থেকে সুবরেণ্য ননী গোপালকে ভালোবাসে। দুজনের মন মেজাজ ধাতেও বেশ মিল। হ্যাঁ বাবা, তাই করো। ছেলেদের নিয়ে পারা যায় না আজকাল। নন কোঅপারেশন করে পড়া ছেড়ে আমাকে ডুবিয়েছে, দেখো না কতখানি ডুবিয়েছে। তুমি তার একটা গতি করে দাও তো বাঁচি। ওবেলা যাব বৌমাকে দেখতে। বৌমার বাবার নামটি কি? সুবিমল ভট্টাচার্য, নামজাদা লোক কলকাতায়। সুবরেণ্য উত্তর দিল। পাশে বসা রামতারণ বাড়ুজ্জে বললেন, শহরের হাওয়া এসে ঢুকে পড়েছে গ্রামে, গ্রাম বাঁচানো দায়। ছোট ছেলে ননী গোপাল কাছে ছিল, বলে উঠল, শহরের বিদ্যাবুদ্ধি গ্রামে এনে না ফেলে, এদো পুকুর না ঝালিয়ে, বন বাদার না ঝাড়িয়ে, মশা মাছি না তাড়িয়ে ম্যালেরিয়ায় মরুক গ্রামের লোক। লোক মরলে গ্রাম বাঁচবে কাকে নিয়ে? জবাব দিতে না পেরে বৃদ্ধ ভদ্রলোক বললেন, আর বাবা, আজকাল গ্রাম শহরে মাখামাখি। তোরা যা বুঝিস তাই কর। শহরের সুখ সুবিধা সব আমরা আনতে চাই গ্রামে। গ্রামের মানুষ গ্রামেই থাকবে। কাজ হাসিল করে সুবরেণ্য বাড়ি ফিরলেন। মাকে বললেন, ভাত দাও মা শিগগির। ওবেলা মহিম চক্রবর্তী এসে তোমার বউয়ের হাতে ভাত খাবেন, শিকার হয়েছেন। 5 দিন গ্রাম ঘুরে ছেলেদের সঙ্গে আলাপ জমিয়ে তাদের কাছে নূতন কাজের কথা ছড়িয়ে সুবরেণ্য
বউ নিয়ে রওনা হলেন। মাকে বলে গেলেন 8 মাস পরে ফিরব বোম্বাই থেকে। মাইনে বেড়েছে, বেশি টাকা পাঠাবো, চাকর রেখো একজন মজবুত দেখে। পথে পয়ামাসি শিবরানীর মা সঙ্গ নিলেন। কাশীতে নেমে থাকবেন তারা বছরখানেক। শিবরানীকে পাঠিয়ে দিয়ে মায়ের মন টেকে না বাড়িতে একটুও। 8 মাস বোম্বাইয়ে কাজের মেয়াদ শেষ করে সুবরেণ্য বাড়ি ফিরছেন। পথে নামলেন শিবরানীর মায়ের খোঁজ নিতে, দেখা করতে। তাঁরা থেকে যাবেন কাশীতে, সুবরেণ্যকে ফিরতে হবে কর্মস্থলে কলকাতায়। ননীগোপালের কাজ করে দিতে ভোলেননি তিনি বোম্বাইয়ে। কাশীতে আছেন তাঁরা 3 দিন। বিকালে বেরিয়ে সুবরেণ্য বাসায় ফিরেছেন। শিবরানীর কাছে বসে বললেন, গঙ্গার ধারে বেড়াতে গিয়ে দেখলুম তোমার রাজাবাবু ও বউরানী বেড়াতে বেরিয়েছেন মোটরে। বউরানী এখানে কাশীতে? ব্যাকুল আগ্রহে শিবরানী বলল, কেমন দেখলে তাকে? সুবরেণ্য উত্তর দিলে, বেশ ভালো, মোটরে রাজাবাবুর পাশে বসে যাচ্ছেন, সঙ্গে খুকি রয়েছে। শিবরানী বললে, বউরানীকে আমি দেখতে চাই, কেমন করে দেখা পাবো? সুবরেণ্য বললে, বউরানীকে দেখতে গেলে আগে রাজাবাবু দেখা দেবেন, সেটা জানো তো? বলে সুবরেণ্য একটু মুচকি হাসলেন। হাসির দিকে দৃকপাত না করে শিবরানী বলল, বউরানীর পুণ্য ফলে অভিশাপ আশীর্বাদ হয়ে গেছে আমার জীবনে। সুবরেণ্য উত্তর দিলে, আর একটু হলে তুমি তার সতীন হয়ে পড়ছিলে যে। শিবরানীর বুক ফেটে কান্না ও চোখ ফেটে জল এলো এই কথায়। বললে, অমন সর্বনাশের কথা মুখে এনো না। সাধ্যি বউরানীর স্বামী কেড়ে নেয় এমন সাধ্য কার? সুবরেণ্য বললে, তোমার স্বামী যদি কেউ কেড়ে নেয় রানী? শিবরানী বললে, বুকটা আমার পুড়ে ছাই হয়ে যাবে, খাঁ খাঁ করবে আমার জীবন। বুকটা যেন তার মুচড়ে ভাঙতে লাগলো। সুবরেণ্য বুঝলেন এই প্রসঙ্গে শিবরানী ঠাট্টা সইতে পারবে না এতটুকু। তাড়াতাড়ি কথাটা ফিরিয়ে নিয়ে বললেন, রাজাবাবুদের বাঁচবার মূলে দেওয়ানজির দরদ, আমাদের সৌভাগ্যের মূলে পয়ামাসির পয়, নয় কি রানী? এদের কোথায় ঠাঁই হবে বলো তো? শিবরানী বললে, ধ্রুবলোকে, যেখানে মুহূর্তের স্খলন নেই। এতক্ষণ শুনলেন শ্রদ্ধেয় লেখিকা হেমলতা দেবী রচিত একটি ছোট গল্প চলাচল। গল্প পাঠ করলাম আমি অর্পিতা। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপনাদের করা একটি লাইক, কমেন্ট ও শেয়ার আমাদের এগিয়ে চলতে অনুপ্রাণিত করে। আবার আসবো আগামী সপ্তাহে আবার কোনো ভালো লাগা মন ছোঁয়া গল্প নিয়ে। আজ তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।